তো ইতিমধ্যে আপনারা জানেন যে মেট্রো রেলে একটা সার্কুলার হয়েছে, এখানেও কিন্তু ঠিক সেম পোস্টেই বলছে, তাই না? 6 জন আর কি। তো আপনারা একই প্রিপারেশন নিয়ে দুইটাই পরীক্ষা দিতে পারবেন আশা করি। মোটামুটি প্রশ্নর প্যাটার্ন বা ক্যাটাগরি, প্যাটার্ন বলতে বুয়েট নেবে এটা শিওর, কারণ মেট্রো রেলের পরীক্ষা বুয়েট অথবা মিস্ট এই দুইটা প্রতিষ্ঠানই নেয়। আর এই দুইটার প্যাটার্ন মোটামুটি কাছাকাছি আর কি, হ্যাঁ। তো এখানকার যে ব্যবহারিক পার্টটা সেটা আপনারা কভার করলে হয়ে যাবে। তো আজকে আমরা অ্যাকচুয়ালি হচ্ছে টেলিকমিউনিকেশনের পার্টটা পড়বো। সেটা হচ্ছে দেখেন, কিছুটা থিওরি আছে আর কি আজকে, হ্যাঁ। সেটা ইলেকট্রনিক কমিউনিকেশন প্রথম টপিক। তো ইলেকট্রনিক কমিউনিকেশন এগুলো আমরা পড়ছি, যার শুধু একটু টাচ দিয়ে যাই। আমরা কমিউনিকেশন শব্দটি দ্বারা বোঝাই ইলেকট্রনিক ইনফরমেশনের সেন্ডিং, প্রসেসিং এবং রিসিভিং। জাস্ট এই তিনটা জিনিস, সেন্ডিং, প্রসেসিং এবং রিসিভিং। এবং ইলেকট্রনিক্স কমিউনিকেশন শুরু হয় হচ্ছে 1940 সালে টেলিগ্রাফি তারের মাধ্যমে। এখান থেকে এই টপিক থেকে শুধু এই লাইনটা পড়বেন, এই লাইনটা পড়লে হয়ে যাচ্ছে। আর এখানে বলা হয়েছে যে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যে কমিউনিকেশন ব্যবস্থা গড়ে ওঠে তাকে ইলেকট্রনিক কমিউনিকেশন বলা হয়। এবং ইলেকট্রনিক মিডিয়া যে বলছে যে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে, তাহলে ইলেকট্রনিক মিডিয়াগুলো কি কি? ইলেকট্রনিক মিডিয়া হচ্ছে রেডিও, টেলিভিশন, ফাইবার অপটিক, তারপর ফিল্ম, দেন ফ্যাক্স মেশিন, স্যাটেলাইট, টেলিফোন, আর হচ্ছে টেলিগ্রাফ। তো এই টেলিগ্রাফটা বর্তমানে যেটা আমরা ফ্যাক্স নামে জানি, এই ফ্যাক্সটা হচ্ছে আসলে টেলিগ্রাফ, ঠিক আছে? তো এরপরে হচ্ছে টেলিকমিউনিকেশন কাকে বলে? টেলিকমিউনিকেশন দুইটা শব্দের আহ, একটা রূপ আর কি, যেখানে টেলি একটা শব্দ এবং কমিউনিকেশন একটা শব্দ। তো টেলি অর্থ দূরবর্তী, যেটা গ্রিক শব্দ, এটা কিন্তু এমসিকিউ আসে। টেলিকমিউনিকেশন, টেলি শব্দটি কোন ভাষার শব্দ? এমসিকিউ আসে, এটা হচ্ছে গ্রিক শব্দ। এবং টেলি শব্দের অর্থ দূরবর্তী, আর কমিউনিকেশন শব্দের অর্থ হচ্ছে যোগাযোগ। তাহলে টেলিকমিউনিকেশন অর্থ হচ্ছে দূরবর্তী যোগাযোগ। কারণ দূরবর্তী যোগাযোগের জন্য বিভিন্ন উপায়ে টেলিফোন ব্যবহারের মাধ্যমে যে কমিউনিকেশন করা হয় তাকে টেলিকমিউনিকেশন বলে। এটা একটু দেখে যান, কারণ হয়তো লিখতে পারবেন কিছুটা, কিন্তু যা শুধু আইডিয়া নিয়ে যাবেন যাতে হচ্ছে পরীক্ষায় গিয়ে মোটামুটি কিছুটা লিখে আসতে পারেন আর কি। আর ডাটা কমিউনিকেশনটা কি? ডাটা কমিউনিকেশন হচ্ছে ট্রান্সমিশন মিডিয়ার মাধ্যমে দুটি ডিভাইসের মধ্যে ডাটা এক্সচেঞ্জের পদ্ধতিকে ডাটা কমিউনিকেশন বলে। দেখেন তো, এই কয়েকটা জিনিস আসলে একই রকম না? কেউ কি পার্থক্য বুঝতে পারছেন? আরেকবার একটু রিভিউ করবেন, রিভিউ করলে পার্থক্য বুঝতে পারবেন আর কি। ডাটা কমিউনিকেশনের ক্ষেত্রে একটা এক্সেপশন জিনিস আছে, সেটা হচ্ছে কি, অবশ্যই কানেক্টিভিটি ডিভাইস থাকতে হবে বা কমিউনিকেটিং ডিভাইস থাকতে হবে। এই কমিউনিকেশন ডিভাইসটা হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয়ে গঠিত। এবং ডাটা কমিউনিকেশনটাকেই মূলত আমরা ডিজিটাল কমিউনিকেশন বলে থাকি। আমরা এখনকার যে টেলিকমিউনিকেশনটা, এটা মূলত হচ্ছে ডাটা কমিউনিকেশন। ক্লিয়ার সবাই এটুকু? একটু রেসপন্স করেন ভাই, কেউ একটু রেসপন্স করেন। আচ্ছা, এই যে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে এবার, হোয়াট আর দ্য ফ্যাক্টর ডিটারমাইন দ্য ইফেক্টিভ ডাটা ডাটা কমিউনিকেশন, অর্থাৎ ডাটা কমিউনিকেশনের ক্ষেত্রে মেজর ফ্যাক্টর বা ফ্যাক্টর গুলো কি কি, বা ডাটা কমিউনিকেশনের ক্ষেত্রে মৌলিক বৈশিষ্ট্য কয়টি কি কি? ডাটা কমিউনিকেশনের ক্ষেত্রে মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে চারটা। একটা হচ্ছে ডেলিভারি, অ্যাকিউরেসি, টাইমলিনেস এবং জিটার। এটাকে আপনারা এইভাবে মনে রাখতে পারেন সিকোয়েন্স অনুসারে। হচ্ছে ডাটা শব্দটা জানি ডিএটি, ডাটা, এই শেষের ডাটার জায়গায় ডিএটি জে। তাহলে ডেলিভারি, অ্যাকিউরেসি, টাইমলিনেস এবং হচ্ছে জিটার। ডেলিভারিটা আমরা বুঝি, ডাটা কমিউনিকেশন হওয়ার গেলে কি হতে হবে? ডাটাটা ডেলিভার্ড, সাকসেসফুলি ডেলিভারি হতে হবে। একইভাবে অ্যাকিউরেসিটা কি? অ্যাকিউরেসি হচ্ছে আপনি যে ডাটা পাঠাবেন ঠিক সেই ডাটাটাই যেন পৌঁছায়, ডাটাটা যেন কোনোভাবে ক্রাশ না করে, এবং আমি অ্যাকচুয়ালি যে বিটে ডাটা পাঠাইছি ঠিক যেন সেই বিটটাই থাকে। এটাকে বুঝাইছে হচ্ছে অ্যাকিউরেসি। টাইমলিনেস বলতে কি বোঝাচ্ছে? টাইমলিনেস বলতে বোঝাচ্ছে যে হচ্ছে আপনি সময় মতো ডাটাটা পাঠান।
কারণ শুধু ডাটা কমিউনিকেশন হওয়ার ক্ষেত্রে অবশ্যই ডাটা টাইমলি হতে হবে। যেমন আমরা ওই যে কোন সাবজেক্ট, সিস্টেম অ্যানালাইসিস যে সাবজেক্ট আছে এটাতে পড়ে এসেছি যে হচ্ছে ইনফরমেশনের বৈশিষ্ট্যগুলো কি কি, এর মধ্যে টাইমলিনেস কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, যথাসময়ে। ধরেন তথ্য যখন হলো, যেমন আজকের আপনারা ঘটনা জানেন কিনা জানি না, যে পাকিস্তান ইন্ডিয়া বর্ডারে যে বড় ধরনের একটা ইয়ে হয়েছে, এটা মোটামুটি রিসেন্ট ইতিহাসে আর কি সর্বোচ্চ আর কি ঘটনা এটা। তো এইটা যদি আপনার আজকে না জেনে যদি আপনি 1 বছর পরে জানেন, তাহলে তো এটা হলো না, কারণ এই আসলে ডাটাটার কোনো ভ্যালু থাকলো না। ঠিক ডাটা কমিউনিকেশনের ক্ষেত্রে তাই, আপনি ডাটা পাঠাইলেন কিন্তু সময় মতো সে পাইলো না, তাহলে তো এটা হলো না। আপনি বন্ধুকে মেসেজ করলেন, সে সময় মতো মেসেজটা পালো না, তাহলে এটা ডাটা কমিউনিকেশন হলো না। এই জন্য টাইমলিনেসটা হচ্ছে একটা মৌলিক বৈশিষ্ট্য। এবং জিটটার হচ্ছে ব্যবধান বাংলায় বলে। জিটটার জিনিসটা কি, ডাটা প্যাকেটকে গন্তব্যস্থানে পৌঁছানোর সময়ের ভেরিয়েশনকে জিটটার বলে। অর্থাৎ যে এই জিটটার হচ্ছে আপনি ধরে নিতে পারেন যে ডাটা আমি কখন পাঠালাম এবং কখন পেলো, এর মাঝখানে একটা স্ট্যান্ডার্ড সময় আছে, সময়ের পার্থক্য আছে। এই পার্থক্য অ্যাসাইন করা থাকবে যে এই সময়ের বেশি হওয়া যাবে না, তাহলে ডাটাটা রিজেক্ট হয়ে যাবে। তো এই সময়ে যে ব্যবধানটা, এটাকে আমরা জিটার বলি। এখানে সবগুলো আপনারা বানায় লিখতে পারবেন। এইটা হয়তো একটু কনফিউশন হবে, এটা এখান থেকে একটু দেখে নেবেন। আর নাহলে মনে করবেন যে কি, যে ডাটা প্যাকেট গন্তব্যস্থানে পৌঁছানোর যে সময়ের ভেরিয়েশন বা ব্যবধান, তাকে আমরা জিটার বলি। এইভাবে পড়লে হয়ে যাবে আর কি। এরপরে যে ইম্পর্টেন্ট কোশ্চেনটা হচ্ছে, ডাটা কমিউনিকেশন সিস্টেমের 5টি কম্পোনেন্ট রয়েছে। পরীক্ষায় আসে ডাটা কমিউনিকেশন সিস্টেমের কম্পোনেন্ট কয়টি, চিত্র সহ লিখুন। এখানে আমার চিত্র দেওয়া নাই, তো চিত্রটা আপনারা পারবেন কি এটা লিখতে? এটা তো কমন কোশ্চেন। চিত্রটা লিখতে পারবেন? মইনুদ্দিন ভাই, চিত্র লিখতে পারবেন? আচ্ছা ঠিক আছে, পারবেন। তো এইটা এটা কিন্তু দেখেন অনেক জায়গায় কিন্তু হচ্ছে আপনার 6টা দেয়া থাকে, যেমন ফিডব্যাক নামে একটা থাকে আর কি। হ্যাঁ, তা আমি কয়েকটা ক্রস বই দেখছি, বিশেষ করে হচ্ছে আপনার বিএসসি লেভেলের একটা বই আছে, সম্ভবত এটা ফ্রোজেনের বই। ওই বই আমি 5টা পাইছি, এই জন্য পরে আমি আগে প্রথমে 6টাই পড়তাম। তো যখন থেকে ফ্রোজেনের বই দেখি তখন থেকে আসলে 5টা পড়ি, কারণ হচ্ছে মূলত ভার্সিটির টিচাররা ফ্রোজেনের বইকে ফলো করে, এই জন্য এটা আসলে পড়বো না আমরা। আমরা পড়বো ডাটা কমিউনিকেশনের কম্পোনেন্ট হচ্ছে 5টা, কি কি? মেসেজ, একটা হচ্ছে সেন্ডার, যাকে আমরা সোর্স বলতে পারি বা ট্রান্সমিটার বলতে পারি, একটা হচ্ছে ট্রান্সমিশন মিডিয়াম, এবং একটা হচ্ছে রিসিভার বা ডেস্টিনেশন, এবং একটা প্রোটোকল। এই 5টা হচ্ছে কম্পোনেন্ট। আচ্ছা, এই কম্পোনেন্ট পড়তে গেলে দুইটা জিনিস আসে, যদি বর্ণনা আপনারা বই থেকে পড়েন, তাহলে যে ডিটিই এবং ডিসি আসে, এটা একটু পড়বেন। এই দুটার ফুল মিনিং কি? ডিটি হচ্ছে ডাটা টার্মিনাল ইকুইপমেন্ট, এবং ডিসি হচ্ছে ডাটা কমিউনিকেশন ইকুইপমেন্ট। এই দুইটা একটু দেখে নেবেন আর কি, একটু ইম্পর্টেন্ট আছে, কারণ ওই টপিকের মধ্যে এই দুইটা ছিল। এখন ডাটা কমিউনিকেশন, ডাটা ট্রান্সফারের উপর ভিত্তি করে ডাটা কমিউনিকেশন কয় ধরনের হইতে পারে? ডাটা ট্রান্সফারের যে মোড বা ডাটা ট্রান্সমিশন মোড, মোড তো না, ডাটা মানে ডাটা ট্রান্সফারের উপর, ট্রান্সফার রেট আর কি, মোড না এটা। ডাটা ট্রান্সফার রেট বা শুধু ডাটা ট্রান্সফার বললে তখন বলবেন যে হচ্ছে এটা 4 প্রকার। সেটা হচ্ছে সিরিয়াল কমিউনিকেশন, প্যারালাল কমিউনিকেশন, অ্যানালগ কমিউনিকেশন এবং ডিজিটাল কমিউনিকেশন। এখন সিরিয়াল কমিউনিকেশনের ক্ষেত্রে আবার দুই ধরনের, একটা অ্যাসিনক্রোনাস, একটা হচ্ছে সিনক্রোনাস। অনেক জায়গায় আবার আইসোক্রোনাস দেখবেন, আইসোক্রোনাস। তো এই ফিগারটা একটু দেখবেন, যে ডাটা ট্রান্সফারের উপর ভিত্তি করে কমিউনিকেশন কয় ধরনের হয়ে থাকে। এই চিত্রটা একটু গুরুত্বপূর্ণ, ভালো করে পড়বেন। আর আমরা নেক্সট ক্লাসগুলোতে আমরা অ্যাসিনক্রোনাস সিনক্রোনাস সম্পর্কে ডিটেইলস পড়বো, এবং এই অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাসের উপরেই অনেক ম্যাথ পাবেন আপনারা। হ্যাঁ, এই ম্যাথগুলো আমরা করবো আর কি নেক্সট ক্লাসগুলোতে। তো শুধুমাত্র বেসিক পার্থক্য যেটা অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাসের মধ্যে, একটু আমরা রিডিং পড়ে আসি। সেটা হচ্ছে যে অ্যাসিনক্রোনাস যেটা, ডাটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়, এবং সিনক্রোনাসের তুলনায় ধীরগতি সম্পূর্ণ। এই যে এটা যদি আপনি বলেন, ফিগার দেখে বুঝতে পারবেন। এই যে এটা হচ্ছে অ্যাসিনক্রোনাস, যেখানে ডাটা কি হবে, বিট বাই বিট যাবে। তো আমি যদি চিন্তা করি, এটা যদি টাইম স্লট হয় এরকম লম্বা দিকে, তাহলে কি হচ্ছে দেখুন, ডাটাটা কিন্তু কি হচ্ছে, একটা নির্দিষ্ট সময়ে একটা বিট ডাটায় যাচ্ছে। কিন্তু
সিনক্রোনাসের ক্ষেত্রে কি, সিনক্রোনাসটা কিন্তু অ্যাসিনক্রোনাসের চেয়ে দ্রুত গতিতে, কারণ কি এটার যে টাইম স্লট আছে, একটা নির্দিষ্ট টাইমে একাধিক ডাটা এট এ টাইমে সেন্ডার থেকে রিসিভারে চলে যাবে। আর সিনক্রোনাসটা হয় হচ্ছে বাই ডিরেকশনাল, অ্যাসিনক্রোনাস হয় ইউনিডিরেকশনাল। সিনক্রোনাসের ক্ষেত্রে স্টোরেজ সিস্টেম আছে, যেটা অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে নাই। আবার এই অ্যাসিনক্রোনাসে আসলে এরর ডিটেকশন খুবই কঠিন, যেটা সিনক্রোনাসের ক্ষেত্রে অনেক সহজ, কারণ হচ্ছে সিনক্রোনাইজিং বিট ইউজ করা হয় এখানে কমিউনিকেশনের ক্ষেত্রে। এটা আমরা প্র্যাকটিক্যালি অনেক ম্যাথের মধ্যে দেখবো আর কি, সিনক্রোনাইজ বিট। তো যেহেতু সিনক্রোনাইজ বিট থাকে, তো সেই ক্ষেত্রে ডাটাটা আমাদের নিশ্চিতভাবে যায় বলে আমরা দেখি, এবং এটা হচ্ছে লোকাল স্টোরেজ আছে সিনক্রোনাইজ বিটের জন্য। আচ্ছা, এখন আর একটা কোশ্চেন হচ্ছে যে ডাটা ডিরেকশনের উপর ভিত্তি করে, বা এটা এরকম করে বলতে পারে যে ডাটা ডিরেকশন ফ্লো কয় ধরনের হয়ে থাকে, অথবা ডাটা ট্রান্সমিশন মুড কয় ধরনের হয়ে থাকে। ডাটা ট্রান্সমিশন মুড মূলত হচ্ছে 3 ধরনের: সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এবং হচ্ছে ফুল ডুপ্লেক্স। তো পরীক্ষায় আসলে ডিটেইলস আপনারা নিজেরাই লিখতে পারবেন, শুধু জেনে রাখেন সিমপ্লেক্সটা হচ্ছে কি আমাদের টিভির যে রিমোটটা, অর্থাৎ কিভাবে কাজ করে, আমরা রিমোট চাপতেছি, রিমোট থেকে সরাসরি আপনার টিভিতে সিগন্যাল আসতেছে, কিন্তু টিভি থেকে কিন্তু রিমোটে সিগন্যাল আসে না। অর্থাৎ সেন্ডার যদি আমরা রিমোট ধরি এবং রিসিভার বা ডেস্টিনেশন যদি টিভি ধরি, তাহলে টিভি রিমোটের কানেকশনটা এটা হচ্ছে সিমপ্লেক্স ডাটা ট্রান্সমিশন মোড। একইভাবে হাফ ডুপ্লেক্স কি জিনিস? হাফ ডুপ্লেক্স হচ্ছে সেন্ডার ডাটা সেন্ড করবে, একই সাথে ডাটা রিসিভ করবে, আবার রিসিভার ডাটা রিসিভ করবে, একই সাথে ডাটা সেন্ড করবে, বাট এটা একটা নির্দিষ্ট সময়ে হবে না। যখন রিসিভার ডাটা রিসিভ করবে সেই সময় একদম ইনস্ট্যান্ট ওই সময় সে সেন্ড করতে পারবে না, কিছু সময় পরে গিয়ে আবার সে সেন্ড করবে। একইভাবে সেন্ডার যে সময় ডাটা সেন্ড করবে ওই সময় ডাটা রিসিভ করতে পারবে না, মানে ন্যানো সেকেন্ড হলেও কিছু সময় পরে সে রিসিভ করতে পারবে, অর্থাৎ বাই ডিরেকশনাল ডাটা ট্রান্সমিশন। এবং এটার এক্সাম্পল হচ্ছে ট্রাফিক পুলিশেরা যে ওয়াকি টকির মাধ্যমে কথা বলে, অথবা বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্টে যে ওয়াকি টকি ইউজগুলো হয়ে থাকে, এইগুলো হচ্ছে হাফ ডুপ্লেক্সের এক্সাম্পল। অথবা আমেরিকান আর্মিরা সিটিজেন ব্যান্ড ইউজ করে, যেটা সিবি রেশিও নাম আপনারা জেনে থাকবেন, এইটা হচ্ছে হাফ ডুপ্লেক্স। অর্থাৎ ওয়াকিটকিতে কথা বলা দেখছেন কিনা, আপনারা যদি কোনো সার্জনের সামনে দাঁড়ায় থাকেন দেখবেন যে ওয়াকিটকিতে হিউজ কথা হচ্ছে, কিন্তু আপনি যে সার্জনের সাথে কথা বলছেন এটা কিন্তু আর ওই প্রান্তে যাচ্ছে না। যদি সার্জন তার আপনার এন্ড থেকে যদি সে পুশ বাটনটা প্রেস করে অবস্থায় কথা বলে, তাহলে সেটা অন্যান্যরা কথা বলবে, এবং এটা কিন্তু ব্রডকাস্টের মাধ্যমে আসলে ট্রান্সমিটগুলো হয়ে থাকে। আর ফুল ডুপ্লেক্স একটা নির্দিষ্ট সময়েই ডাটা সেন্ড হবে এবং রিসিভ হবে, যেটা টেলিফোন নেটওয়ার্ক অথবা ব্রডব্যান্ড নেটওয়ার্ক অথবা ইন্টারনেট আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি। এই কোশ্চেনটা কি ক্লিয়ার সবাই? এবং এটাই কিন্তু বারবার আসে, একটু রিপ্লাই দেন, ক্লিয়ার কি সবাই? আচ্ছা, টপিক গুলো অনেক পরিচিত না, মানে বোরিং লাগতেছে কি এই টপিক গুলো? আচ্ছা, এখন দেখেন অনেক ইম্পর্টেন্ট কিছু পূর্ণরূপ আছে, এগুলো অবশ্যই অবশ্যই দেখে যাবেন। হ্যাঁ, আইটিএ, আইএসও, আইটিইউটি, মানে এগুলো হচ্ছে কমিউনিকেশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এএনএসআই, তারপর আইটিপুলিটা খুবই গুরুত্বপূর্ণ। ইআই এটা খুবই গুরুত্বপূর্ণ, ইআই এর ফুল হচ্ছে ইলেকট্রনিক ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন। আর আইএএনএ এটা খুবই গুরুত্বপূর্ণ। এই কয়েকটা আপনার টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে অবশ্যই আপনার পড়তেই হবে, মাস্ট। এখন আসে নেটওয়ার্ক ক্রাইটেরিয়া, এগুলো কি কি? নেটওয়ার্ক ক্রাইটেরিয়া হচ্ছে পারফরমেন্স, রিলায়েবিলিটি এবং সিকিউরিটি। তিনটা শব্দই কমন, এর বর্ণনা আপনারা লিখতে পারবেন আশা করি, এটা আর না বললাম। এখন হচ্ছে টেলিকমিউনিকেশনের যে ইম্পর্টেন্ট টার্মগুলো আমরা সেগুলো দেখব, যেগুলো ম্যাথ করার সময় কাজে লাগবে, এবং এগুলো আসলে না বুঝলে খুবই সমস্যা, কিন্তু ম্যাথ করতে পারবেন না। সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি কাকে বলে? ফ্রিকোয়েন্সি হচ্ছে কোনো ওয়েভের 1 সেকেন্ডে পিরিয়ডের সংখ্যাকে ফ্রিকোয়েন্সি বলে। আমরা যদি একটা ফিগার ড্র করি এইভাবে, এইদিকে টি এবং এইদিকে অ্যাম্পলিটিউড, এবং এইভাবে ফ্রিকোয়েন্সি থাকে।
এদিকে টি মানে হচ্ছে কি একটা টাইমের নির্দিষ্ট একটা ইয়ে থাকবে, স্লট থাকবে। আচ্ছা, এটা ধরেন T1, T2, T3, T4 এইভাবে চলতে থাকবে। হ্যাঁ, কারণ ফ্রিকোয়েন্সি বলতে বোঝায় যে এক সেকেন্ডে যতগুলো পিরিয়ড অর্থাৎ পূর্ণ সাইকেল সম্পূর্ণ করছে তাকে আমরা ফ্রিকোয়েন্সি বলবো। ফ্রিকোয়েন্সিকে এফ দ্বারা প্রকাশ করা হয় এবং টাইম পিরিয়ডকে ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করা হয়। ফ্রিকোয়েন্সিকে স্মল লিটারের এফ, কিন্তু ক্যাপিটাল লিটারের না। তাহলে আমরা ফ্রিকোয়েন্সি সমান জানলাম হচ্ছে এফ ইকুয়াল টু 1/t। এটা অনেক কমন একটা সূত্র আর কি। তাহলে টি সমান কি হবে? টি ইকুয়াল টু 1/f। অনেক সময় এই যে একটা ভ্যালু দেওয়া থাকবে আর একটার মান বের করতে বলবে, এগুলো আসলে ডিরেক্ট এই সূত্রের অঙ্ক আসবে না, আসবে অন্য সূত্রের অঙ্ক যেখান থেকে হয়তো টি বের করা লাগতে পারে, যেখান থেকে এফ বের করা লাগতে পারে। এটা পরে আমরা দেখতেছি। এরপর হচ্ছে ওয়েভ লেংথ কাকে বলে। তো আমরা একটা পূর্ণ সাইকেল জানি, এইটা কিন্তু অনেকে আমরা ভুল করি। ওয়েভ লেংথ আমরা অনেক সময় ভাবি এটা যদি একটা ওয়েভ লেংথ হয়, মানে একটা ওয়েভ বা পিরিয়ড যদি হয়, এই যে আমরা ধরে নিই যে হলো এই পুরোটাকে আমরা অনেক সময় ওয়েভ লেংথ বলি, কিন্তু বিষয়টা কিন্তু তা না। আমরা কখনো এই পূর্ণ সাইকেলের যে ডিস্টেন্সটা, এটাকে আমরা কখনো ওয়েভ লেংথ বলবো না। দেখেন এখানে কি বলছে, একটি ওয়েভ যে দূরত্ব অতিক্রম করে এক সাইকেল সম্পূর্ণ করে তাকে ওই ওয়েভের ওয়েভ লেংথ বলা হয়। মানে এটা তো এক সাইকেল হলো, মূলত আলটিমেটলি এই ডিস্টেন্স আর ওয়েভ লেংথের ডিস্টেন্স সেম, কিন্তু ফিগারে আপনাকে লিখতে হবে এইভাবে যে পরপর দুই সাইকেলের পিক ভ্যালুর মধ্যবর্তী দূরত্বকে ওয়েভ লেংথ বলে। এই যে এখানে আপনাকে দেখাতে হবে ফিগারে, এই এখান থেকে এখানে এই ডিস্টেন্সটাকে আপনাকে ওয়েভ লেংথ দেখাতে হবে। আপনি যদি খাতায় যদি এখান থেকে এই পর্যন্ত দেখান তাহলে কিন্তু হবে না, এটাকে যদি দেখান তাহলে কিন্তু হবে না। এটুকু ক্লিয়ার সবাই? এটা কিন্তু পার্থক্য আছে, হয়তো আপনি পরীক্ষায় কমন পাবেন, লিখে আসবেন, কিন্তু অ্যান্সার পাবেন মানে মার্ক পাবেন না আর কি। এই জিনিসটা ফলো করেন। আচ্ছা, ওয়েভ লেংথ সমান আমরা কি লিখতে পারি? ওয়েভ লেংথ সমান লিখতে পারি প্রোপাগেশন স্পিড ইনটু পিরিয়ড। এই সূত্রটা পড়ে রাখেন, এটা নোট ডাউন করে রাখবেন ভালোভাবে। তার মানে ল্যামডা ইকুয়াল টু এস ইনটু টি। এখানে এস তো না, অনেক সময় আপনার হচ্ছে সি লেখে, সি। এই প্রোপাগেশন স্পিডকে আমরা সি দ্বারা প্রকাশ করবো এখানে টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে। আচ্ছা, এটাকে আমরা কি লিখতে পারি? যেহেতু ল্যামডা ইকুয়াল টু সি ইনটু টি হলো, তাহলে এটা ইকুয়াল টু আমরা সি ইনটু আমরা টি ইকুয়াল টু পরে আসলাম এখানে 1/f। 1/f, তাহলে আমরা অনেক সময় বলতে পারি যে ওয়েভলেংথ ইকুয়াল টু প্রোপাগেশন স্পিড ইনটু ইনভার্স অফ ফ্রিকোয়েন্সি। এটাকে আমরা ওয়েভলেংথ বলতে পারি। মূলত হচ্ছে এই যে এটা হলো সূত্র ওয়েভলেংথের, অথবা সি ক্যাপিটাল টি, সিটি। ক্লিয়ার সবাই? আচ্ছা, স্পেকট্রাম কাকে বলে? স্পেকট্রাম একটি সিগন্যালের টাইম ওয়েভকে এক সিরিজ সাইন এবং কোসাইন কিংবা সাইন বা কোসাইন ওয়েভ দ্বারা দেখানো যেতে পারে, এরূপ প্রদর্শনকে বলা হয় স্পেকট্রাম। অর্থাৎ আমরা এখানে ইলেকট্রিক্যাল কেউ আছে কিনা আমি জানি না, তো একটা তো ফ্রিকোয়েন্সি থাকে হচ্ছে এরকম, মানে পিরিয়ড থাকে এরকম, বা এসি সিগন্যালগুলো এইভাবে যায়। এগুলোকে আবার আপনার সময়ের রেসপেক্টে এরকম করে ভাগ করা হয়, ঠিক আছে? ভাগ করার পর এই যে এই লাইনটা আপনার ডট ডট দিয়ে দিবেন, এই লাইনটা ডট দিয়ে দিবেন এবং টাইম গুলোকে কয়েকটা ভাগ করে দিবেন, ভাগ করে ফিগার দিবেন। আমি একটু স্পষ্ট করে লিখে দিচ্ছি। এদিকে তো টি থাকে, তো মূলত আমার সাইন ওয়েভটা কেমন হতো, এইভাবে ডট থাকতো, এরকম করে ডট দিয়ে রাখবেন। রাখার পর এখান থেকে এরকম করে টান দিয়ে দেখাই দিবেন।
ফিগারটা এইভাবে ড্র করলে এটাকে আমরা স্পেকট্রাম বলি। সবাই কি ক্লিয়ার? একটু ডিসকাস করেন, এটা বুঝছেন কেন, স্পেকট্রাম বুঝছেন কেন? স্পেকট্রাম একটু হয়তো কঠিন মনে মানে উল্টাপাল্টা মনে হয় আর কি, দু একবার পড়লে বুঝবেন আর কি। ফিগারটা ড্র করে দেবেন এরকম করে, এই ওয়েভের যে শেপটা ডট ডট দিয়ে দেবেন, আর টাইমকে কয়েকটা ভাগ ভাগ করে দেখা দিবেন, তাহলে এটাকে স্পেকট্রাম বলে আমরা। থ্রুপুট কাকে বলে? থ্রুপুট হচ্ছে একটি নেটওয়ার্কের মধ্য দিয়ে কত দ্রুততার সাথে অ্যাকচুয়াল ডাটা পাঠানো যায় তার পরিমাণ করাকে আমরা থ্রুপুট বলি। তাহলে প্রোপাগেশন স্পিড আর থ্রুপুট প্রায় কাছাকাছি সংখ্যা, কিন্তু প্রোপাগেশন স্পিড আর থ্রুপুট কাছাকাছি সংখ্যা। একটি নেটওয়ার্কের মধ্যে দিয়ে কত দ্রুততার সঙ্গে অ্যাকচুয়াল ডাটা পাঠানো যায় তাকে আমরা থ্রুপুট বলবো। আর প্রোপাগেশন স্পিড বলবো হচ্ছে যে প্রোপাগেশন স্পিড হলো কোনো মিডিয়ার মধ্য দিয়ে সেন্ডিং রিসিভিং সিগন্যালের স্থায়ী বৈশিষ্ট্য। অর্থাৎ যে স্পিডে সেন্ডিং স্টেশন থেকে প্রথম বিট রিসিভিং স্টেশনে যায় সেটাকে আমরা প্রোপাগেশন স্পিড বলি। এখানে একটা জিনিস পড়ার আছে, সেটা হচ্ছে যে আলোর বেগ কত বা আলোর প্রোপাগেশন স্পিড কত। এটা হচ্ছে 3 × 10⁸ ms ইনভার্স 1। এটাকে আমরা সংক্ষেপে এম এস ইনভার্স 1 লিখতে পারি, অথবা m/s লিখতে পারি। তাহলে আলোর বেগ যেটা, আলোর বেগ হচ্ছে এইটা। এটাকে আপনারা অনেক সময়, এটা তো মিটার আছে, আপনি কিলোমিটার দিয়ে কনভার্ট করে এটাও একটু পড়বেন, মাইলে কনভার্ট করে এটাও একটু পড়বেন। মানে যে কোনো ফরম্যাটে কিন্তু পরীক্ষা এমসিকিউ আকারে আসতে পারে যে আলোর বেগ কত। এটা কিন্তু আমাদের এই পরীক্ষার সাথে কিন্তু যায় আর কি কোশ্চেনটা। এখন প্রোপাগেশন টাইমটা কি জিনিস? প্রোপাগেশন টাইম হচ্ছে সোর্স থেকে একটা বিট ডেস্টিনেশনে যাওয়া পর্যন্ত যে সময় লাগে সেই সময়কে প্রোপাগেশন টাইম বলে। তো প্রোপাগেশন টাইম ইকুয়াল টু ডিস্টেন্স ভাগ হচ্ছে প্রোপাগেশন স্পিড। এটা যদি আপনারা ফিজিক্সের সূত্রের সাথে চিন্তা করেন যে এস ইকুয়াল টু ভিটি পড়ে আসছেন, ভি হচ্ছে বেগ, টি হচ্ছে সময়, এবং এস হচ্ছে সরণ বা দূরত্ব। তাহলে ঠিক একই রকম টাইম কিভাবে আমরা বের করবো? টাইম টি ইকুয়াল টু এস বাই ভি। এসটাকে ডিস্টেন্স বলি আর ভিটাকে স্পিড বলি। আলটিমেটলি এখানে ঘটনাটাই ঘটছে। ক্লিয়ার সবাই? বলেন, একটু রেসপন্স করেন। ফ্রিকোয়েন্সি ডোমেইন কাকে বলে? আমরা টাইম ওই যে স্পেকট্রাম দেখে আসলাম না, স্পেকট্রামের ক্ষেত্রে যদি আমরা এই অ্যারোটাতে ফ্রিকোয়েন্সি দেখাই সেটাকে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইন বলবো। আর যদি আমরা টাইম দেখাই তাহলে সেটাকে, এদিকে যদি আমরা টাইম দেখাই তাহলে সেটাকে টাইম ডোমেইন বলবো। এখানে আর আসলে কিছু বোঝার নাই আর কি, দুটো জিনিস সেম। মানে স্পেকট্রামেরই হচ্ছে, স্পেকট্রাম মূলত দুই প্রকার, একটা হচ্ছে টাইম ডোমেইন স্পেকট্রাম এবং ফ্রিকোয়েন্সি ডোমেইন স্পেকট্রাম। ফ্রিকোয়েন্সি ডোমেইনের ক্ষেত্রে এখানে শুধু এফ লিখবেন আর এখানে শুধু টি লিখবেন, এই হলো পার্থক্য। আচ্ছা, এখন আসেন সিগন্যালের ক্ষয় হওয়ার কারণ কি বা সিগন্যাল লসের কারণ কি। সেটা হচ্ছে একটা অ্যাটেনুয়েশন, ডিস্টরশন, নয়েজ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সিগন্যাল ক্ষয় হয় হচ্ছে তিন কারণে: অ্যাটেনুয়েশন, ডিস্টরশন এবং নয়েজ। অ্যাটেনুয়েশনটা কি? যখন একটা সিগন্যাল ভেতর দিয়ে যাওয়ার সময় অটোমেটিক এনার্জি হারায়, এটাকে আমরা কি বলি? অ্যাটেনুয়েশন বলি। সেটা কেমন হতে পারে? আমরা জেনারেশন ভোল্টেজ জানি কত বলেন তো? 400, না সরি, ট্রান্সমিশন ভোল্টেজ হচ্ছে 400 কিলোভোল্ট। আবার এখান থেকে গ্রিডে এসে গ্রিড কি করে? 132 কেভিতে করে। 132 আবার সিটির মধ্যে 11 কেভিতে নিয়ে আসে। 11 কেভি এসে আবার বাসা বাড়িতে এসে 220 ভোল্ট হয়। তার মানে কি হচ্ছে দেখেন, আমরা ট্রান্সমিশন করতেছি হাই ভোল্টেজ। এর কারণ হচ্ছে ওই তারের মধ্যে দিয়ে যাওয়ার সময় বিভিন্ন কারণে, সেটা হতে পারে গরমের কারণে, হতে পারে তারের তো একটা রেজিস্ট্যান্স, কিছু রেজিস্ট্যান্স থাকে, সেটার কারণে ড্রপ হয়ে যায়। এই ড্রপটাকে বলি আমরা হচ্ছে অ্যাটেনুয়েশন। আর ডিস্টরশন হচ্ছে যখন সিগন্যালের শেপটাই চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ আপনি পাঠালেন হচ্ছে এরকম একটা সিগন্যাল যার ওয়েভলেংথ ধরেন 3, ঠিক আছে?
কিন্তু সিগন্যালটা রিসিভ হলো ঠিকই, বাট ওয়েভ লেংথ হলো হচ্ছে আপনার 2.8। তার মানে সিগন্যালের তখন শেপটা নষ্ট হয়ে যাবে না, এটাকে আমরা বলি ডিস্টরশন। ঠিক আছে। আর নয়েজ জিনিসটা কি, সিগন্যালের সাথে এক্সট্রা করে কোনো আলাদা কোনো সিগন্যাল মার্জ হয়ে যখন পাওয়া যায় রিসিভিং এন্ডে, সেটাকে আমরা নয়েজ বলি। অ্যাটেনুয়েশন, ডিস্টরশন আর নয়েজটা ক্লিয়ার কিনা সবাই বলেন? মইনুদ্দিন ভাই ক্লিয়ার? ওকে, তাহলে এই টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর কি। হ্যাঁ, এরপর আসেন আপনার নয়েজ কত প্রকার আসলে। নয়েজ আমরা জানি 4 প্রকার। আবার ভালো করে চিন্তা করেন, নয়েজ, অ্যাটেনুয়েশন, ডিস্টরশন কিন্তু মানে গোলায় ফেলবেন না, একটু ভালো করে পড়েন, ক্লিয়ার হয়ে যাবেন। নয়েজ 4 প্রকার কি কি? থার্মাল নয়েজ, ক্রসটক নয়েজ, ইনডিউস নয়েজ এবং ইম্পালস নয়েজ। থার্মাল নয়েজ কি? যে রোদের মধ্যে অনেক সময় তার, আপনি যেমন দেখেন বিদ্যুতের তার কিন্তু অনেক সময় লুজ করে, অনেক সময় বলতে সবসময় কিন্তু লুজ করে আমরা কানেকশনটা দেই। তো এইটা কি হয়, লুজ করি কি জন্য? আমরা তাপমাত্রার কারণে অনেক সময় বড় হয়, অথবা আমরা যদি এক্সাম্পল দিই, রেল লাইনের মাঝখানে ফাঁকা থাকে কেন? তাপমাত্রার কারণে ওইটা কি হয়, প্রশস্ত হয়, যার কারণে ওই ফাঁকটা পূরণ হয়ে যায় তখন। আর যদি ফাঁক না রাখতাম তাহলে রেল লাইনটা বাঁকা হয়ে যেত। তো ঠিক একই রকম তাপমাত্রার কারণে অনেক সময় সিগন্যালের ডিস্টরশন হয় বা সিগন্যালের নয়েজ তৈরি হয়ে যায়, এটাকে আমরা থার্মাল নয়েজ বলবো। এরপরে হচ্ছে ক্রসটক নয়েজ। কি ক্রসটক নয়েজ? হচ্ছে যে পাশাপাশি যদি দুইটা তার থাকে, আমরা দেখে এসেছি যে এটা যদি একটা তার হয় এবং এটা যদি একটা মানে বিদ্যুতের পোল হয়, তাহলে তার মোটামুটি এরকম কাছাকাছি থাকে। এই যে কাছাকাছি তার থাকার কারণে বৈদ্যুতিক যে ফ্লাক্স থাকে, এই একটা তারের জন্য আর একটা তার কি হয়, যে একটা ইফেক্ট পড়ে, নয়েজের ইফেক্ট পড়ে। অথবা আপনারা দেখবেন যে যেগুলো হাই ভোল্টেজ তার, এর কাছাকাছি কোনো পরিবাহী নিয়ে গেলে কি স্পার্ক করে, অথচ ওর সাথে কিন্তু আমি লাগাই নাই। তার মানে এর নির্দিষ্ট একটা ডিস্টেন্স আছে, এই ডিস্টেন্স পর্যন্ত তার ফ্লাক্স কাজ করে। তো যদি তাই কাজ করে, তাহলে এই ফ্লাক্সের মধ্যে যদি আমি আরেকটা তার রাখি, তাহলে কি হচ্ছে, এইটার কিন্তু সিগন্যালটা ডিস্টরশন হবে। এটাকে আমরা ক্রসটক নয়েজ বলতেছি। আর ইনডিউস নয়েজ কাকে বলে? এটা সোর্স থেকে যে নয়েজ গুলো আসে সেটাকে ইনডিউস নয়েজ বলে। অর্থাৎ যেমন দেখেন, যেমন আমি আপনাদের সাথে মাইক্রোফোনে কথা বলতেছি, হয়তোবা আপনারা আপনাদের এন থেকে নয়েজ সহ শুনতে পাচ্ছেন। সেটা হতে পারে ফ্যানের শব্দ, হতে পারে আমার বাসার পাশের যে গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে, এই গাড়ির শব্দ। এটাকে আমরা ইনডিউস নয়েজ বলবো। আমার মাইক্রোফোনে কি নয়েজ শোনা যায় বলেন তো? কথার পাশাপাশি নয়েজ শোনা যায়? আচ্ছা, না আমারটা আবার ওই যে নয়েজ ক্যান্সেলেশন আছে, তো এই জন্য হয়তো বা খুবই শোনা যায় না। বাট আমি কিন্তু আমার মাথার উপরে কিন্তু ফ্যান দিয়ে আমি কথা বলতেছি, এবং আমার বাসার পাশে কিন্তু আসলে মানে খুব ব্যস্ত রাস্তা আর কি। হ্যাঁ, তারপরে কিন্তু হয়তো বা শুনতে পাচ্ছেন না। তো এইটা হচ্ছে ইনডিউস নয়েজ। আর ইম্পালস নয়েজ কি? যে মিডিয়ার মধ্য দিয়ে চলাচলের সময় ওয়েভের হাই এনার্জি ওয়েভ খুব অল্প সময়ের জন্য বাধাপ্রাপ্ত হয়ে যে নয়েজের সৃষ্টি হয়, তাকে আমরা ইম্পালস নয়েজ বলি। এইটা আসলে কি জিনিস? ধরেন আমরা যদি সোলারের তার যদি অনেক মোটা তার লাগাই, তাহলে দেখা যাবে কি যে ভোল্টেজটা কিন্তু ঠিকভাবে পৌঁছাবে না। তো এই যে এই সমস্যাটাকে আমরা বলি হচ্ছে ইম্পালস নয়েজ। সবাই কি ক্লিয়ার এই 4টা জিনিস বলেন তো? আমি তো অনেক গল্প করলাম এগুলো নিয়ে। হ্যাঁ, আচ্ছা, এই থিওরি গুলো নিয়ে যে আপনাদেরকে আমি এরকম মানে গল্প করি বা মানে বোরিং লাগে কিনা বলেন তো? অথবা মনে করেন কিনা যে ভাই এগুলো আসলে বলার কি? মানে এই টপিক গুলো আসলে সবার পরিচিত, তো এই জন্য হয়তো আমি বলতেছি, হয়তো দেখবেন যে অনেক সময় মানে বোরিং লাগতে পারে আর কি। তারপর আমি চেষ্টা করতেছি যাতে বোরিং না লাগে, এই জন্য অনেক কিছু এক্সাম্পল টেনে এনে হয়তো ডিসকাস করতেছি আর কি। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখবো, এই পর্যন্ত ক্লিয়ার সবাই? এই পর্যন্ত কারো সমস্যা আছে? হ্যাঁ বলেন।
কিন্তু এখন তো নাকি আমিও দেখেছি রেল লাইনের মাঝে ফাঁকা থাকে না। এখন কিন্তু সরাসরি হচ্ছে যে রেল লাইন গুলো হয়, কোনো ফাঁকা রাখে না। এর আ- কারণটা কি? এর কারণ আচ্ছা আমি বলি, যেমন হচ্ছে স্বাভাবিকভাবে আমাদের সামনে অ্যাভেলেবেল আপনার সবচেয়ে শক্তিশালী মৌলিক ধাতু বলতে আমরা বুঝি কিন্তু লোহাকে, মানে আমাদের সামনে হরহামেশা যে চোখে পড়ে লোহা অনেক শক্তিশালী, তাই না? জি স্যার। আচ্ছা, তাইলে আপনি কি বলতে পারবেন যে এই যে আইফোন বানায়, আইফোন কেন লোহা দিয়ে বানায় না, ওরা টাইটানিয়াম ইউজ করে কেন? দেখে নিচ্ছি। আচ্ছা, লোহাটা কিন্তু কি হচ্ছে, যেমন শক্তিশালী তেমন কিন্তু ওটা ভারী বেশি, মানে ভারী মৌলের মধ্যে একটা, যেটা টাইটানিয়ামের তুলনায় অনেক ভারী মৌল, ঠিক আছে? তো আমার ফোনটাকে তো অনেক হালকা করতে হবে, বাট হচ্ছে সেটা যেন লোহার মধ্যে শক্ত হয়, এই জন্য তারা টাইটানিয়াম ইউজ করে। তো অ্যাকচুয়ালি যদি এখন ধরেন ভাই এগুলো হচ্ছে আসলে মেকানিক্যালের ব্যাপার স্যাপার, যদি এমন কোনো মানে মৌলিক ধাতু তৈরি হয়ে থাকে যেটা আসলে তাপমাত্রা সহনীয়, তাহলে তো আলটিমেটলি ফাঁকা রাখা লাগবেই না, তাই না? জি স্যার, বুঝতে পারছি। তো আগের যেগুলো হতো সেগুলো তো সব একদম সলিড লোহা ইউজ করতো, দেখতেন আপনারা ওই যে কামারের কাছে গিয়ে যদি কোনো কিছু বানাইতে চান দেখবেন তারা বলে যে আপনি রেল লাইনের ইয়ে নিয়ে এসেন, ওটা দিয়ে খুব ভালো হয়। তো আগের সময়কার গুলো ছিল ওই লোহাগুলো, আর লোহাটা দেখেন ওই গরম করে পিটাইলে আসলে সে বড় হয়ে যায়, তাহলে যদি গরম করে পিটাইলে যদি নরম হয়ে যায়, তাহলে রোদের তাপে অনেক সময় গরম হয়ে যায়, কারণ হয়তো অনেক সময় মানে এগুলো তো আসলে ফিউচার চিন্তা করে করা ভাই, এগুলো আসলে আমাদের ছোট মাথায় কাজ করবে না, অনেক অনেক অ্যানালাইসিস করে অনেক ফিউচার চিন্তা করে করা হয়। জি, বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, তাইলে এই এই লাস্ট কয়েকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট টপিক গেল আর কি, হ্যাঁ। এবার আসেন হচ্ছে ডেসিবেল। ডেসিবেলটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। ডেসিবেল কাকে বলে? একটি সিগন্যাল কি পরিমাণ এনার্জি হারালো বা গেইন করলো তার পরিমাপই হলো ডেসিবেল, বা সংক্ষেপে ডি বি। এখন একটি সিগন্যাল কি পরিমাণ এনার্জি হারালো মানে হচ্ছে, আমি ধরেন এক্সাম্পল দেওয়ার জন্য বলতেছি, সেন্ডার ডাটা পাঠালো যেখানে ওয়েভলেংথ 3, রিসিভার রিসিভ করলো যেখানে ওয়েভলেংথ গেল 5, তাহলে কি অরিজিনাল সিগন্যাল পাইলো? না। আবার একইভাবে যদি সেন্ডার ওয়েভলেংথ 3 একটা সিগন্যাল পাঠাইছে, বাট রিসিভিং এ ওয়েভলেংথ হলো 2.5, তাও কিন্তু হলো না। তার মানে কি হচ্ছে যে এই ক্ষেত্রে সে সিগন্যালটা কি করলো, এনার্জি হারালো, আর এই ক্ষেত্রে সিগন্যালটা কি হাই এনার্জি নিয়ে এসে রিসিভ করলো। তো এই যে একটা মেজারমেন্ট, এই মেজারমেন্টকে আমরা ডেসিবেল বলে থাকি। ক্লিয়ার সবাই? জি। আচ্ছা, এখন যদি আরো ভালোভাবে আমরা পড়তে চাই সেটা হচ্ছে যে দ্য ডেসিবাল মেজার্স দ্য রিলেটিভ স্ট্রেংথ, স্ট্রেংথ মানে শক্তি আর কি, রিলেটিভ স্ট্রেংথ অফ টু সিগনালস অর ওয়ান সিগনাল অ্যাট টু ডিফারেন্ট পয়েন্ট। এই ডেসিবেলটা একটা সিগন্যালের সাপেক্ষে আর একটা সিগন্যালের হতে পারে, অথবা একটা সিগন্যালের দুইটা পয়েন্টের ব্যবধান হইতে পারে। এটা কি ক্লিয়ার সবাই? জি স্যার। অনেক অঙ্কে অনেক সময় কিন্তু দুইটা সিগন্যালের অঙ্ক আসবে, আবার অনেক জায়গায় একটা সিগন্যালের অঙ্ক আসবে। এখন ডেসিবেল আমরা চিনলাম, ডেসিবেলকে সংক্ষেপে আমরা ডিবি দ্বারা প্রকাশ করি। আর ডিবি ইকুয়াল টু সূত্র কি, 10 ইন্টু লগ, মানে 10 ভিত্তিক লগ পি এম, এটা হচ্ছে ডিবির সূত্র। আর পি এমটা কি, যদি সিঙ্গেল সিগন্যাল হয় সেক্ষেত্রে সরাসরি পিএম এর ভ্যালু দেওয়া থাকে, আর যদি ডাবল সিগন্যালের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে পিএম ইকুয়াল টু P2/P1, ঠিক আছে? আর সিঙ্গেলের ক্ষেত্রে কি হচ্ছে, সিঙ্গেলের ক্ষেত্রে আউটপুট সিগন্যাল পাওয়ার ভাগ ইনপুট সিগন্যাল পাওয়ার ইকুয়াল টু পিএম। এটাই যদি আমাদের ডাবল সিগন্যাল হয় তাহলে P1/P2 হবে। ক্লিয়ার সবাই? জি। আচ্ছা,
তো এই যে সূত্রটা, এই সূত্রটা কিন্তু হিউজ ব্যবহার আছে, মানে প্রত্যেকটা অঙ্কেই দেখা যায় বলা চলে যে এই সূত্রটা লাগে। এবং এই সূত্রের অঙ্কগুলো আসলে ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এটা যেহেতু ডিপ্লোমার পোস্ট, এখান থেকে কিছু জিনিস একটু বানায় বানায় দিবে আর কি। তো আজকের কন্টেন্টটা আসলে এই পর্যন্তই। আমরা হচ্ছে আগামী দিনে ম্যাথমেটিক্যাল টার্ম মানে ম্যাথ করবো আর কি, হ্যাঁ, এগুলো সূত্রগুলোর উপরে, অথবা আরো কিছু সূত্র নিয়ে এসে ম্যাথ করব। তো এই পর্যন্ত কারো কোনো কোশ্চিন আছে কিনা?